জুলাই গণ অভ্যুত্থান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শুরু থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও এনসিপিকে মাঠে জুগিয়েছে শক্তি। বিভিন্ন সভা সমাবেশে এনসিপির শীর্ষ নেতাদের দু একজন তা অকপটে স্বীকারও করেছেন। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কে জড়িয়ে পড়েন উভয় দলের নেতাকর্মীরা। এতেই তাদের মধ্যকার দ্বন্দ্ব সামনে আসে। এবারের ঘটনার সূত্রপাত ও জল এত দূর গড়ানোর কারণ সম্পর্কে এনসিপি বলছে, এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতার ডাকে আন্দোলন শুরু হয়েছে। এনসিপি তার পুরো সাংগঠনিক শক্তি নিয়ে উপস্থিত ছিল, অন্তত কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ে। ঠিক আছে, এমনকি আমাদের দলীয় প্রধানও উপস্থিত ছিলেন একদিন। আমরা কি একবারও আমাদের দলীয় কোনো স্লোগান দিয়েছি? দেই নাই। এনসিপি জিন্দাবাদ বলেছি? বলি নাই। তাহলে আপনি কেন জেন্টলম্যান এগ্রিমেন্ট ভঙ্গ করবেন? আপনি এটা ভঙ্গ করতে পারেন না। ঠিক আছে, এবং এই জন্য আপনি অফিসিয়ালি দুঃখ প্রকাশও করেন নাই। ঠিক আছে, এখান থেকে কিন্তু মানে দ্বন্দ্ব বলেন আর যাই বলেন, সংক্ষোভ বলেন, সেটা শুরু হয়েছে। ফলে আপনি কমন স্পেসের যে আদব, সেটাকে আপনি লঙ্ঘন করেছেন। এবং অবশ্যই এটা ঠিক, পরবর্তীতে আমরা যখন তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা কিন্তু পরের দিন এই ব্যাপারে এগ্রি করেছে যে এটা আর হবে না। এবং লাস্ট দিন আন্দোলনে সেটা আর হয় নাই। এবং পরের দিন যখন জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া হলো, আমি বলছি না যে এটা ছাত্র শিবির বাধা দিয়েছে, এটা ওইখানকার স্বতঃস্ফূর্ত কিছু কিছু গোষ্ঠীর কাছ থেকেই হয়েছে। তবু ছাত্রছাত্রীদের বা ছাত্র নেতাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আপনি কেন জাতীয় সঙ্গীত গাইতে দিবেন না? এই জাতীয় সঙ্গীত তো আমরা লড়াই করে অর্জন করেছি। জাতীয় সঙ্গীতকে তো আপনি বিতর্কিত করতে পারেন না, বা এটাকে আপনি একটা কমন স্পেসে কেউ গাইছে, আপনি এটা বলতে পারেন না যেটা গাওয়া যাবে না। এই সমস্ত জায়গা থেকে আসলে এই জিনিসগুলো হয়েছে। এনসিপির অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জামায়াতে ইসলামী। স্লোগান কে কিভাবে দেয়, মানে কোন ভাষায় দেয়, এটা তো কাউকে শিখিয়ে দেওয়া হয় না, দিয়ে ফেলে। তো আমরা এটা সেভাবে তো শুনি নাই, পরে শুনলাম। তবে এটা ঠিক যে কোনো একটা জাতীয় ইস্যুতে জাতীয় স্লোগান দেওয়াই বেশি লাভজনক, দলীয় স্লোগান না হওয়াই ভালো। দেশে যেই রাজনীতি করুক, তাকে দেশের ইতিহাস ধারণ করেই রাজনীতি করতে হবে বলে জানিয়েছেন এনসিপির এই নেতা। এখানকার মানুষের জন্য আপনি রাজনীতি করতে চাইলে কিভাবে আপনি এখানকার মানুষের যেটা অর্জন, তাকে কিভাবে আপনি ডিজোন করতে পারেন? ডিজোন করে তো আপনি এখানকার মানুষের জন্য রাজনীতি করতে পারবেন না, করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। এটাই আমাদের সিম্পল কথা। এখন নতুন করে কতগুলো বিতর্কের কারণে এই কথাগুলো আবার বলতে হচ্ছে, এই হচ্ছে পার্থক্য। মুক্তিযুদ্ধ প্রশ্নে জামায়াতের অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, যারা 71 ইস্যুকে কথা বলে এখন কাজে লাগায়, এটা তো ফ্যাসিস্ট সরকারের একটা ট্র্যাডিশন। কোন একটা কিছু হলেই 71 ইস্যু দিয়ে এই শক্তিটাকে তারা দমন করার চেষ্টা করেছে। এখন এটা যদি কেউ বলে বা কিছু আবার উঠায়, তাহলে হইতে পারে যে তাদের সাথে কোনো যোগাযোগ আছে কিনা, অথবা কিভাবে তারা বললো, এটা তো তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ বা আলোচনা হয় নাই। আমরা দেখছি, যার ফলে এটা শুনছি, এটার ব্যাপারে আমরা আলোচনা করে দেখবো কিছু কথা বলা যায় কিনা। তাহলে কি ফাটল ধরল এনসিপি জামাত সম্পর্কের? সামনের দিনে উভয় দলের সমঝোতার সম্ভাবনাও কি কমে আসছে? এনসিপি এবং জামায়াত ইসলামী কি একসাথে কোনো আন্দোলন করেছে এখন পর্যন্ত? কোনো নজির আছে? দেখাতে পারবেন? নজির নাই। তবু কিছু কিছু দাবি মিলে যায়। এই কারণে এটা একটা গুঞ্জন ছড়ানো হয়েছে যে জামায়াত ইসলাম এবং এনসিপি একই। জামায়াত ইসলাম এবং এনসিপি এক জিনিস না। এনসিপি এনসিপির মতো, জামায়াত ইসলাম জামায়াত ইসলামের মতো। আমাদের এখন পর্যন্ত যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা এখনো পর্যন্ত কোনো নীতিগত কিংবা কৌশলগত জোট করি নাই। একটা কোনো বিশেষ কথা বা ঘটনা কেন্দ্র করে মানে একটা দল অ্যামাউন্ট টার্ন করে, এটা কখনো হয় না। এটা তো মাঝে মধ্যে একটা দলের মধ্যে বিভিন্ন রকম লোক থাকে, তাদের কথাবার্তা ইত্যাদির কারণে দলের পলিসি ওইভাবে চেঞ্জ হয়ে যায়। এটা সাধারণত হয় না। আমরাও তাই মনে করি, একটা আন্ডারস্ট্যান্ডিং যদি ছাত্রদের সাথে হয়, তো একটা বৃহৎ সেন্সেই হইতে পারে। এটা আমরা তো ইসলামপন্থী দলগুলোর সাথেই
মোটামুটি আমরা যোগাযোগ করছি সমঝোতা নির্বাচনের জন্য। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের ভোট টানতে কি উভয় দল নিজেদের অবস্থানে পরিবর্তন আনছে, এমন সম্ভাবনার বিরোধিতা করলেন উভয় দলের নেতাই। দল হিসেবে একমাত্র আমরাই খুব স্পষ্ট করে বলেছি রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কিছু নাই, ঠিক আছে? এবং আমরাই বলেছি যে আওয়ামী লীগের যারা ক্রিমিনাল তাদেরকে তো শাস্তি পেতেই হবে, পাশাপাশি যারা এতকাল আওয়ামী লীগ দলে ছিল কিন্তু ক্রিমিনাল অফেন্স না থাকলেও যেহেতু দলকে আমরা দায়ী মনে করি তাদেরকে কিছুটা দায় নিতে হবে, ফলে তাদেরকে মোরালি সমাজের কাছে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, গণহত্যার জন্য বলতে হবে যে আওয়ামী লীগের দলগতভাবে শাস্তি হতে হবে। এই কথাগুলো এনসিপির মতো, এনসিপি এখানে ভোটের রাজনীতি করছে না, এনসিপি এখানে পরিষ্কারভাবে এই দাবি কথাগুলো বলেছে যে এই সমস্ত নানাভাবে আওয়ামী লীগারদের পুনর্বাসন করা যাবে না। আমরা অন্য কোনো দলের শীর্ষ নেতাদের মতো বলি নাই যে আওয়ামী লীগের মধ্যে যাদের ইমেজ ভালো তাদেরকে আমরা দলে নেব, আমরা কিন্তু এগুলো বলি নাই। একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে, আমাদের বক্তব্যের মধ্য দিয়ে অবশ্যই আমরা জনগণকে বা ভোটারদেরকে আকৃষ্ট করতে চাইবো, কিন্তু আমরা নীতি বিবর্জিত বা গণহত্যাকারীদের যারা সমর্থক, মৌন এমনকি মৌন সমর্থক, তাদেরকে আমরা এইভাবে দলে টানতে চাই না। যারা ফ্যাসিস্ট, যারা অত্যাচার, খুন করছে তার বিচার হবে। এই বিচার থেকে এক বিন্দু আমরা সরে আসি নাই। আগে বিচার, সংস্কার, তারপরে নির্বাচন। আমাদের স্লোগান কিন্তু এই দুটা পয়েন্টে। এটা কিন্তু আমাদের এ টু জেড সকলেই একই দাবি পেশ করে আসছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি আওয়ামী লীগের সাথে বা কোনো দলের সাথে আলাদা কোনো খাতিরের সোর্সটা কিভাবে আপনি বলছেন আমার জানা নাই। এদিকে জামায়াত ও এনসিপির অবস্থান পরিবর্তনকে রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এনসিপি দেখেছি হিসাব করে যে জামাতের সঙ্গে নির্বাচনে জোট বেঁধে তাদের কোনো লাভ হবে না, কারণ জামাতের ভোট আসলে সারা বাংলাদেশে অনেক জায়গায় জামাতে কোনো ভোটই নাই, দুই একটা পকেট ছাড়া জামাতের তেমন কোনো ভোট নাই। নির্বাচনে জেতার মতো তাদের কিন্তু খুব বেশি একটা ভোট নাই। তারা বড় জোর 30-35টা আসন পাবে। তো 30-35টা আসনের মধ্যে সে এনসিপি কে ভাগই বা কি দিবে? আবার জামাতও মনে করে এনসিপির যে হাম্বি তাম্বি যে লাভ ঝাপ, এটা তো সরকার যতক্ষণ আছে ততক্ষণ, এই সরকার চলে গেলে পরে এই এনসিপি তাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। কাজে এই বোঝা তারা কাঁধে কেন নেবে যে বোঝায় কোনো উপকার নাই? জামাতও এনসিপির ব্যাপারে তেমন কোনো আগ্রহ অনুভব করে না। এই অবস্থায় এনসিপির গন্তব্যটা কোথায়? এনসিপি তো কোনো নিয়মতান্ত্রিক এবং মানুষের মধ্যে একটা আদর্শিক রাজনীতি করবে এটা আমি মনে করি না। আমি যতটুকু বুঝি, আমি যতটুকু খবর নেই, এনসিপি 2-3টা আসন পাবে কিনা আমার সন্দেহ। তাহলে তারা কি করবে? কাজেই এমনও তো হতে পারে তারা বিএনপির সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে চায়। এখন তারা যে বিএনপির সঙ্গে গাঁট ছাড়া বাঁধতে চায় এটা প্রমাণ তো করতে হবে। কিভাবে প্রমাণ করবেন? তখন তারা জামাতের সঙ্গে তাদের যে কোনোই মিল নাই, অন্তত পক্ষে 71 ইস্যুতে তারা যে জামাতের সঙ্গে কোনো মিল নাই এবং জামাতকে কোনো ছাড় দেবে না, এটাই তারা বলার চেষ্টা করছে। এটা হলো এনসিপি পার্ট। কিন্তু মাহফুজুল আলমের ওই স্ট্যাটাসের কারণে জামাতের যে রিয়েকশন, এটার মাধ্যমে আবার জামাত প্রমাণ করছে যে জামাতকে যারা অনেকে বলার চেষ্টা করছিল যে সেই জামাত আর এই জামাত এক না, বলার চেষ্টা করছিল, কিন্তু জামাত তাদের দ্রুত যে সমস্ত রিয়াকশন দেওয়া শুরু করেছে বিভিন্ন জনকে যারা এই কথা বলছে তাদের ব্যাপারে, তাদের যে রিয়াকশন সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথা বলা, যেভাবে এগুলোতে বোঝা যাচ্ছে আসলে জামাত কখনো পরিবর্তন হয় না, আগেও হয় নাই, এখনো হয় নাই, আগামীতেও হবে না। জামাতের ক্যারেক্টার আগের মতোই আছে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নিতে না পারে তবে কাদের বাক্সে পড়বে আওয়ামী লীগের ভোট, এমন প্রশ্নের জবাবে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে, আমার ধারণা আওয়ামী লীগের ভোট অ্যাবাভ 70% ভোট আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগকে ভোট দেয় তারা ভোট কেন্দ্রে যাবে না। আওয়ামী লীগের 70% লোক ভোট কেন্দ্রে যাবেই না, এটা আমার ধারণা। বাকি যা ভোট আছে সেই ভোটের মধ্যে 15-16 বা বাকি থাকলো 30%, এই 30%-এর মধ্যে 15-18% ভোট বিএনপির কাছে যাবে, কিছু ইয়াং ভোট এনসিপিতে যাবে যারা নাকি ছাত্রলীগ থেকে এখন একটা ভালো জায়গায় আসতে চায়, আবার ক্ষমতা প্রয়োগ করতে চায়, তারা এনসিপিতে যাবে। আর 2-1 লোক হয়তো জামাত অথবা অন্য কোনো বাম দল যাবে, কিন্তু 70% লোক কারা ভোট কেন্দ্রে যাবে না।